সেই ধরনের অভাব নেই, তারা দিতে পারছে এই এই শিক্ষা প্রতিষ্ঠানের, এবং তাদের যে পরিমাণে ফান্ড আছে, তারা তো আর 2-4 মাস বন্ধ থাকলেও তাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কিন্তু কোনো ক্ষতিগ্রস্ত হবে বলে আমার মনে হয় না। যেহেতু আমি বিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক হিসেবে বলছি যে আমাদের একটা মিডিয়াম ক্যাটাগরির আমাদের স্কুল, একদম উচ্চ লেভেল থেকে একেবারে নিম্ন পর্যায়ের মানুষের বাচ্চারা এখানে পড়ে, শিক্ষার্থীরা পড়ে। তারপরে বেতন আপনার 2000 থেকে 1400-র মতো আমাদের বেতন। কিন্তু আমি 5 মাস কিন্তু বেতন নেইনি। করোনাকালীন সময়ের মানবিকতা দেখে অন্যান্য স্কুল না, আমি যেটা করেছি সেটা আমি শুধু ভেবেছি যে এই সময়ে আমি কিভাবে করব। যেহেতু আমার ফান্ডে কিছু টাকা আছে, শিক্ষকদের আমার কিন্তু 3,27,00,000 সামথিং টাকা বেতন দিতে হয় এবং প্রতি মাসে। এই যে টাকাটা আমি দিচ্ছি, এটা তো সম্পূর্ণ আমাদের শিক্ষার্থীদের বেতন থেকেই আসছে। তা আমাদের কর্মচারী কিন্তু 8,000 টাকাও বেতন আছে, তারাও কিন্তু মানবতার জীবনযাপন সারা 16,000 টাকা আমাদের পার্ট টাইম শিক্ষকরা পায়। আর আমাদের তো এমপিও মাত্র 52 জন শিক্ষক এই ধরনের পাচ্ছে। কিন্তু আমি যেটা চিন্তা করছি যে যারা শুধুমাত্র এই ধরনের যে একটা মিডিয়াম ক্যাটাগরি, যে অল্প শিক্ষার্থী বা সেই ধরনের একদম শিক্ষার্থীদের বেতন দিয়েই শুধুমাত্র চলছে, অল্প শিক্ষার্থী নিয়ে তারা করছে, যখন তারা বেতন দিতে পারছে না তখন এই শিক্ষকগণ তো ওই যে আমাদের স্যার বললেন, তারা ফল বিক্রি করছে, বিভিন্ন ভাবে তারা আয় করে। তো এইটার উত্তরণ তো অবশ্যই আমি বিত্তবানদের আহ্বান করা ছাড়া এবং সরকারকে পাশে দাঁড়ানোর জন্য যতটুকু সক্ষমতা আছে, যে যেহেতু আমাদের শিক্ষাকে বাঁচাতে মানবিক আবেদন আপনি জানিয়েছেন। আপনার কাছে একটা বিষয় একটু জেনে নিতে চাই, আমরা খুব বেশি সময় আর পাবো না। এসডিজির 4 নম্বর যে লক্ষ্য, সেটি হচ্ছে যে শিক্ষায় উন্নয়ন। এই যে করোনার কারণে আপনি জানেন যে দারিদ্র্যের একটা জায়গায় আমাদের অবনমন ঘটছে, একই সঙ্গে শিক্ষার ক্ষেত্রেও ঘটবে প্রাপ্তিতে, এবং এটি যে লার্নিং যে মানে যেটা আছে আমাদের পাচ্ছি না আমরা যথাযথভাবে। তো আপনার কি মনে হয় আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এটি তো আমরা অর্জন করতে পারবো কিনা, না করলে আমাদের কি চ্যালেঞ্জগুলো আসবে একটু ছোট করে বলেন। এসডিজির আমাদের গোল নাম্বার 4 যেটা এডুকেশন গোল, যে আমাদের নির্দিষ্ট সময় 2030 সালের মধ্যে গুণগত প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা সবার জন্য আমরা এনশিওর করব। এখন করোনাকালীন যে আমাদের যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে, আমাদের চরাঞ্চলে যে বাচ্চারা রয়েছে প্রাথমিক মাধ্যমিকে, আমার চা বাগানের যে বাচ্চারা রয়েছে, আমার হিল ট্যাক্সের যে বাচ্চারা রয়েছে, ইভেন আমার যে প্রতিবন্ধী বাচ্চারা রয়েছে, তারা কিন্তু মিসড আউট হয়ে যাচ্ছে। এবং যদি হয়ে যায় তাহলে এই যে ডেভেলপমেন্ট, এই এসডিজি যে ফ্রেমওয়ার্কটা আপনি দেখেন যে 17টা গোল রয়েছে, যদিও গোল নাম্বার 4 এডুকেশন, কিন্তু তাদের ভূমিকাতে বলা হয়েছে এই গোলটাই হচ্ছে বাকি সব গোল অর্জনের চালিকা শক্তি হিসেবে থাকবে। তাহলে চালিকা শক্তি যদি সেখানে বাধাগ্রস্ত হয়, তাহলে বাকি গোলগুলো কিন্তু অটোমেটিকলি বাধাগ্রস্ত হবে। এখন এই বাধা থেকে আমরা যদি উত্তরিত হতে চাই, এটা খুব চ্যালেঞ্জিং হবে সরকারের জন্য। এবং মাননীয় প্রধানমন্ত্রী তিনি একটি স্টেটমেন্টে তিনি বলেছিলেন, আমি প্রায় বোঝার চেষ্টা করি যে দেশের পলিসি এডুকেশন কি বলছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা এই করোনার, যদি আল্লাহ আমাদেরকে মুক্তি দেন, করোনার পরে আমরা দ্রুত করোনার যে ক্ষতি পোষায় ওঠা এসডিজির টার্গেট আমরা অর্জনের জন্য যাব। কিন্তু সারা বিশ্বের জন্যই তো এখন থমকে গেছে, এবং হয়তো সারা ওয়ার্ল্ডেই এই শুধু আমরা এফেক্টেড না, এরকম না, সবাই এফেক্টেড, কেউ কম কেউ বেশি। আমাদের আবার মানে করোনা পোস্ট কোভিড সিচুয়েশনে ওয়ার্ল্ড মানে বিশ্বকে নতুন করে আবার টার্গেট হয়তো সেট করা প্রয়োজন হতে পারে। তবে আমরা কিছু প্রিকশন বা কিছু স্টেপ যদি নেই, 3 ধরনের স্টেপ শিক্ষাক্ষেত্রে: ইমিডিয়েট স্টেপ, শর্ট টার্ম স্টেপ বা মিড টার্ম এবং লং টার্ম স্টেপ। এখন আপা যেটা আপনি ফান্ডিং এর কথা বলছিলেন, সেখানে ইমিডিয়েট যে স্টেপটা আমরা নিতে পারি সেটা হচ্ছে বিদেশে কয়েকটা দেশেও এটা ইমপ্লিমেন্ট হয়েছে, বিনা পয়সা, মানে সরকার টাকা দিবে কিন্তু এটা সরকার অনুদান দিবে না। কারণ আমার সরকারের তো সক্ষমতা নাই, সরকার এটা বিনা সুদে ঋণ হিসাবে দিবে, যেটা
সরকার যে একসময় স্কুল একটা পার্সেন্টেজ পরিশোধ করবে এবং টিচার নিজে তার স্যালারি থেকে যখন কোভিড পরবর্তী সিচুয়েশনে সেটাকে তিনি দিতে পারেন। শিক্ষক দিবেন শিক্ষক থেকে দিবেন শিক্ষক কোভিড পরবর্তী সিচুয়েশনে এই কোভিডকালীন সময় তাকে বিনা পয়সায় স্যালারি সমপরিমাণ টাকা বিনা সুদে ঋণ দিতে পারে। আমাদের অনেক রাষ্ট্রীয় ব্যাংক রয়েছে এবং কোভিড পরবর্তী পর্যায়ে স্কুল এবং শিক্ষক যৌথভাবে এই ঋণটাকে পরিশোধ করবেন। এটা একটা ওয়ে হতে পারে। আর যদি আপনার পরামর্শ, আমি যদি লং টার্মে যাই, আমার দেশে যে ইংলিশ মিডিয়াম কিন্ডারগার্টেন এবং স্বতন্ত্র এপ্তাদিয়া মাদ্রাসা, যদি স্বতন্ত্র এপ্তাদিয়া মাদ্রাসার জন্য 2008 সালে 2018 সালে নীতিমালা হয়েছে, কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুল এবং কিন্ডারগার্টেন পরিচালনার আমাদের কাগজে কোনো নীতিমালা থাকলেও বাস্তবে কোনো মনিটরিং নাই, তাদের আয় ব্যয়ের কোনো হিসাব নাই। এই করোনার হিসাবে আমি যা জানি, ইংলিশ মিডিয়ামের অনেক মালিক তারা আরো বেশি রিচ হচ্ছেন, আরো ধনী হচ্ছেন, কিন্তু শিক্ষকরা সেখানে লুজার হচ্ছেন, আমাদের স্টুডেন্টরা লুজার হচ্ছেন। লং টার্মে সরকারকে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করতে হবে, হাউ টু মেক গুড ম্যানেজমেন্ট ফর দিস ইংলিশ মিডিয়াম এবং কিন্ডারগার্টেন স্কুল। আমাদের মাননীয় প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী তিনি আমাদেরকে বলে গেলেন যে তারা কি উদ্যোগ নেবেন, স্কুল খুলবেন কিনা। এটা একটা কন্ট্রোভার্সি অফ অল অফ দ্য ওয়ার্ল্ড। এটার কোনো ওয়ে নাই। যদি আমাদের অক্টোবর বা ডিসেম্বর পরে কোভিড থাকে, আমাদের স্কুল খুলতে হবে। যদি আমরা স্কুল খুলি তাহলে আমরা কি করব? কাশ্মীরের দিকে যদি আমরা তাকাই, রিসেন্টলি একটা মডেল প্রাইমারি এডুকেশনের আমাদের মতো শিক্ষাবিদ বা শিক্ষা নিয়ে যারা কাজ করেন তাদের দৃষ্টি আকর্ষণ করেছে, শুধু আমাকে না সারা বিশ্বকেই। কাশ্মীরের স্কুলগুলো খুলে দেওয়া হয়েছে এবং সেই স্কুলগুলা সেই বিল্ডিং এর মধ্যে নাই। এখন স্কুলগুলো নিয়ে যাওয়া হয়েছে যে অল্টারনেটিভ ডেতে অর্ধেক করে স্টুডেন্ট একদিন আসে এবং আরেক দিন বাকি অর্ধেক স্টুডেন্ট আসে। এটা খোলা মাঠে নিয়ে যাওয়া হয়েছে স্কুলকে এবং সোশ্যাল ডিস্টেন্স। সামনে আমাদের যে মৌসুমী পরিস্থিতি, যে বর্ষাকাল রয়েছে এবং শীত আসতে তো অনেক দেরি, সেখানে আমরা মোকাবিলা এই কাশ্মীরের মডেল নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে হোয়াইট বোর্ড স্থাপন করা হয়েছে। আমাদের ক্ষেত্রে কনটেক্সচুয়াল সলিউশন চিন্তা করতে হবে। আমাদের ক্ষেত্রে চরাঞ্চল হাওর অঞ্চলের জন্য নৌকায় স্কুল, মানে আমার শিক্ষার্থীরা পারে থাকবে নির্দিষ্ট দূরত্বে, টিচার মিডিয়ানে নৌকায় থাকবে। আপনার ছোটবেলায় মনে আছে কিনা যে আমাদের তথ্য অধিদপ্তরের ভ্রাম্যমান মুভি ইউনিট ছিল, তারা বিভিন্ন ডকুমেন্টারি দেখাতো। আমাদের যে ক্লাসগুলো রেকর্ড হয়ে রয়েছে, এটা সেই নৌকায় বা বিভিন্ন ভ্রাম্যমান গ্রামে, চরাঞ্চলে, চা বাগান অঞ্চলে এটা কিন্তু দেখানো যায় এবং এটা কিন্তু খুবই, আমরা কিন্তু বাড়ি থেকে পালিয়ে সন্ধ্যার পরে যেতাম তথ্য মন্ত্রণালয়ে। হ্যাঁ, ব্রেক তো নৌকা স্কুলের একটা তাদের কনসেপ্ট আছে, কাজ করছে দীর্ঘদিন ধরে, এবং সোশ্যাল ডিস্টেন্সিং থাকবে। তারপরে আমাদের আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে এখন আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি অনেক স্কুল, আর আমাদের এই মন্ত্রী মহোদয় বললেন তিনি বেতারের মাধ্যমে যাবেন বা টেলিভিশনের মধ্যে যাচ্ছেন। অনলাইন টিচিং লার্নিং এর জন্য, বিশেষ করে প্রাইমারি এবং সেকেন্ডারি বাচ্চার জন্য, আপনি যদি 3টা ক্লাস বাচ্চার সাথে নেন, 4 নাম্বার ক্লাসটা আপনার প্যারেন্টসের সাথে নিতে হবে। যদি প্যারেন্টসের সাথে আপনি ক্লাস নিতে ব্যর্থ হন বা কোনো আলোচনা না করেন, তাহলে আপনি বাচ্চাকে যা শিখালেন এটা কোনো ইফেক্টিভনেস বয়ে আনবে না। কারণ বাচ্চা যখন মোবাইলে ভিডিও অফ করে দেয়, ভিডিওর উল্টা সাইডে কি থাকে এটা কিন্তু কেউ জানে না। এবং যদি প্যারেন্টসকে আপনি ট্রেনিং মানে ক্লাসের মধ্যে না আনেন, একটা ক্লাসে না আনেন, তাহলে প্যারেন্টসই কিন্তু বুঝবে না যে আসলে তার স্টুডেন্ট কি করছে। এটা একটা অনলাইন এডুকেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা দিক। এটা যে কোনো কেউ চিন্তা করতে পারে। মূল্যায়নের ক্ষেত্রে যদি একটু মূল্যায়নে যা করছে তারা, তার কামআউটটা কি, আউটকামটা কি? মূল্যায়নের ক্ষেত্রে যদি আমি যাই, যে মূল্যায়নে একটা ওয়ার্ল্ড ওয়াইড কন্ট্রোভার্সি দেখা যাচ্ছে। এই ইংল্যান্ডের জিসিএসসি যে বোর্ডের পরীক্ষা, সেই পরীক্ষা নিয়ে সু হয়েছে যে লন্ডনে, যে সেখানে যে প্রিভিয়াস নটরডেম যেটা করেছে, এই সিস্টেমে যে প্রিভিয়াস রেজাল্ট গ্রেড দিয়ে তাদেরকে এই পাশ করে দেওয়া বা গ্রেড দেওয়া, এতে দেখা গেছে অধিক রিফ্লেকশন হয়েছে এবং ওই দুইটা পক্ষ এখানে রয়েছে যে এটা একটা সাময়িক সলিউশন, কিন্তু আলটিমেটলি এখানে ওভার মানে ভ্যালু প্রদান করার একটা বিষয় থাকে, ওভার গ্রেডিং এর বিষয় থাকে। সেই ক্ষেত্রে এই মূল্যায়নের ক্ষেত্রে আমাদেরকে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের আমরা সৃজনশীল কাজ এবং কিছু অ্যাপস আমরা ব্যবহার করতে পারি, যে অ্যাপসগুলা তারা বাসায় বসে তারা সিম্পলি করতে পারে। এবং এই মূল্যায়নটা হবে ধারাবাহিক। প্রতিদিন যে ক্লাস নিচ্ছে সেই ক্লাসে 1-2 নাম্বারের জন্য টিচার আগে থেকেই
প্ল্যান করবেন এবং তিনি ধারাবাহিক কাজের মাধ্যমে এবং নিউ ইয়র্কে যেটা করছে, নিউ ইয়র্কের স্কুলগুলো সম্পর্কে আমি স্টাডি করলাম, সেটা আমরা সেই মডেলটা যেটা ফিজিবল, মানে যে মডেলগুলো বাইরে ফিজিবল আমাদের এখানে প্রয়োগ করা যায়, নিউ ইয়র্কে যেটা করছে যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট করতেছে এবং স্টুডেন্টকে অনলাইনে টিচিং এবং আপনার ফেস টু ফেস টিচিং এর কন্টেন্টের ডিফারেন্স হয়। অনলাইনকে আপনি আকর্ষণ করার জন্য বাচ্চারা কোন বিষয়গুলো বেশি দেখে, কার্টুন বা এই যে ফ্যান্টাসি বা এই ধরনের বিষয়গুলো বেশি দেখে, এই ধরনের বিভিন্ন তারা প্রোগ্রাম তৈরি করছে, কিন্তু বাচ্চা মনে করছে সে এন্টারটেইনমেন্টের মধ্যে রয়েছে, কিন্তু তাকে হিডেন কারিকুলাম এখানে তাকে করা হচ্ছে। তাদেরকে বিভিন্ন ধরনের টাস্ক দেওয়া হচ্ছে যেটা সে বাপ মার সাথে আলোচনা করে অথবা সে তার সিম্পল যে ম্যাটেরিয়াল রয়েছে তা দিয়ে ক্রিয়েটিভ ভাবে তৈরি করতে পারে এবং সেই কাজগুলোকে তাকে সাবমিট করা লাগে। এবং আমাদের আরেকটা বিষয় খুব সমস্যাজনক হয়ে যাচ্ছে, যেটা প্রতিবন্ধীদের বিষয়টা আমরা অনলাইন টিচিং এন্ড লার্নিং এ আমরা দেখছি না। এসডিজির কথায় আমি ফিরে আসছি, আমাদের বাংলাদেশের টোটাল জনসংখ্যার 15% আমি আর বিস্তারিত আলোচনায় যেতে পারছি না, দুঃখিত। প্রতিবন্ধীদের যদি আমরা বাদ রাখি অনলাইন টিচিং লার্নিং থেকে, তাহলে এসডিজি অর্জনের ক্ষেত্রে 15%কে বাদ রেখে অর্জন করা সম্ভব না। তাদের ক্ষেত্রে আমাদের যে উদ্যোগগুলো আমরা নিতে পারি। আপা শেষ কথা কি বলবেন? শেষ কথা কি বলবেন? যে আলোচনা হলো শিক্ষকদের উদ্দেশ্যে, শিক্ষার্থীদের উদ্দেশ্যে, অভিভাবকের উদ্দেশ্যে ছোট করে। আমাদের এই করোনাকালীন সময়ে আমরা যে সিচুয়েশনটা পার করছি অত্যন্ত এটা মানে আমি কি বলবো, এটা বিপজ্জনক আমাদের সারা বিশ্বের জন্য। আমাদের স্বাস্থ্য ঝুঁকি এরকম যে আমরা সোশ্যাল ডিস্টেন্স এটার মানে যতক্ষণ না গ্যারান্টি দিতে পারছি ততক্ষণ আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের সরকার আমার মনে হয় যে এটা খুলবে না, এটা খোলাও উচিত হবে না।